লীগের 20তম জাতীয় সম্মেলনের উদ্বোধন। শত প্রতিকূলতায় দেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ, বললেন সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশে ওই দারিদ্র্য বলে কিছু থাকবে না, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আজকে আমরা বাঙালি হিসেবে মর্যাদা পেয়েছি বিশ্ব দরবারে। আওয়ামী লীগই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে এই অর্জন এনে দিয়েছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। জননেত্রী শেখ হাসিনা সুন্দর একটি কমিটি আমাদেরকে উপহার দিবেন, যেই কমিটির নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী নারী নেতৃত্বের যোগ্য আসনে বসাবেন, নারী ক্ষমতায়নকে উনি বিশ্বাস করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। সম্মেলনে দলের নেতারা নতুন নেতৃত্ব বেরিয়ে আসার প্রত্যাশা। সড়ক দুর্ঘটনায় দেশে প্রতি বছর মারা যায় প্রায় 2000 মানুষ। চালকদের দায়ী করে ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া বিজ্ঞানসম্মত করার তাগিদ বিশেষজ্ঞদের। সিরাজগঞ্জে অপহরণের পর 5000 টাকায় এক শিশুকে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার মাদক সেবীর। 16 দিন পর লাশ উদ্ধার। ইতালির রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে বাঙালি মুসলিমদের প্রতীকী বিক্ষোভ। ঐতিহাসিক কলোসিয়াম চত্বরে শত শত মানুষের জুমার নামাজ আদায়। এবং চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে বিপর্যস্ত ইংল্যান্ড। প্রথম বাংলাদেশি হিসেবে 150 উইকেট শিকার সাকিবের। 273 রানের লিড ইংলিশদের। সাল নাগাদ বাংলাদেশে দারিদ্র্য বলে কিছুই থাকবে না। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সম্মেলনের উদ্বোধনী পর্বের ভাষণে তিনি বলেন, সব প্রতিকূলতা পেরিয়ে এদেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ। হারুনুর রশিদ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের মাঝে। ঘড়ির কাঁটার হিসেবে বেলা 10টার কিছু পরেই আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে তৈরি সুবিশাল সম্মেলন মঞ্চে ওঠেন দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশতম জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বের শুরুতেই জাতীয় সঙ্গীত বাজিয়ে পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। জেলার নেতারাও উত্তোলন করেন দলীয় পতাকা। মঙ্গল কামনায় ওড়ানো হয় সাদা পায়রা ও রং বেরঙের বেলুন। এরপর সূচনা বক্তব্যে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মী সহ 12টি দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে উপস্থাপন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দলের রীতি আর আনুষ্ঠানিকতা শেষে বেলা 1:30টার কিছু পরে উদ্বোধনী পর্বের ভাষণ দিতে ওঠেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বললেন, দেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগেরই। বাংলাদেশে ওই দারিদ্র্য বলে কিছু থাকবে না, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। নিজ নিজ এলাকা, সেই এলাকায় কতজন দরিদ্র মানুষ আছে, গৃহহারা মানুষ আছে, আপনারা তাদের তালিকা বানান। তাদের জন্য আমরা বিনা পয়সা ঘর তৈরি করে দেব। তারা জীবনে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব, কারণ তারা আমাদের নাগরিক, আমাদের দায়িত্ব। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধান নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, স্বাধীনতা বিরোধীরা কিছুই দিতে পারেনি এই দেশকে। 75-এর পর যারা ক্ষমতা এসেছিল, হানাদার বাহিনীর সাথে যারা দোসর ছিল, তাদেরকেই ক্ষমতায় বসিয়েছিল বলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়নি। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে কখনোই কোনো দেশের সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটি হতে দেবে না আওয়ামী লীগ। বাংলাদেশের মাটি, এদেশের ভূখণ্ড কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কেউ ব্যবহার করতে পারবে না।
বা কোনো প্রতিবেশী দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য আমাদের ভূখণ্ড কাউকে আমরা ব্যবহার করতে দেব না। টেরোরিজম কখনো আমরা প্রশ্রয় দেব না। পরে বিকেলে দলের কাউন্সিলরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এক একটি সম্মেলনের মধ্য দিয়েই পুনরুজ্জীবিত হয় দলীয় প্রয়াস, আর তাই এবারের সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত নতুন নেতৃত্ব দলকে সুসংগঠিত করার পাশাপাশি 2041 সাল নাগাদ বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার পথে নব উদ্যমের সঞ্চালন ঘটাবে বলে আশা করলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। দেবাশিস রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। এই মুহূর্তে সম্মেলন স্থলে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন, সম্ভবত আমার এই সাউন্ড শুনতে পাচ্ছেন যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই কাউন্সিলে আসা হাজার হাজার দর্শক তারা কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে এই স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের শিল্পীদের গান শুনছেন। এছাড়া একটু আগেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালিত একটি নৃত্য শিল্পী গোষ্ঠী তারা নাচ পরিবেশন করেছেন। তার আগে শিল্পী আহকামুল্লাহ কবিতা আবৃত্তি শিল্পী, তিনি কবিতা আবৃত্তি করেছেন। তার আগে কিন্তু উদ্বোধন করেন বাংলাদেশের সুনামধন্য অভিনেত্রী সুমি কায়সার। তিনি তার সঞ্চালনায় এই প্রোগ্রামটি চলছে। এরপরে একে একে কিন্তু দেশের সুনামধন্য যেসব শিল্পী রয়েছেন তার মধ্যে কয়েকজনের নাম আমি বলতে চাই। কোনাল এবং দেশের বর্তমান সংসদ সদস্য মমতাজ, তিনিও এই স্টেজে গান গাবেন একটু পরেই। এরপর সর্বশেষ আকর্ষণ জলের গান, ব্যান্ড জলের গান, তারা কিন্তু গান পরিবেশন করবেন দর্শকদের উদ্দেশ্যে। তো এভাবেই কিন্তু সন্ধ্যার পর থেকেই কিন্তু এই 20তম সম্মেলনের প্রথম দিনের সর্বশেষ সেশনের যে কার্যক্রম সেটি চলছে খুবই শান্তিপূর্ণভাবে। এখানকার আয়োজকরা অর্থাৎ আজকের এই 20তম সম্মেলনের প্রথম দিনের যে অভ্যর্থনা কমিটির নেতারা ছিলেন তারা আমাকে যেটি জানিয়েছেন যে আজকের প্রথম দিনের সম্মেলনে কর্মসূচিতে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি এবং শান্তিপূর্ণভাবে সারা দেশ থেকে আগত যেসব কাউন্সিলর, ডেলিগেট এবং অতিথিবৃন্দ রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই কাউন্সিলের প্রথম দিনটি তারা উদযাপন করেছেন এবং এখনো কিন্তু তারা শান্তিপূর্ণভাবে ধৈর্য সহকারে, যদিও সারা দিনের ক্লান্ত ছিল সবাই, দিনভর দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা জার্নি করে এসে তারা কিন্তু সারা দিন ভোর কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সব শেষে তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই স্টেজে যেমনটি বলছিলাম যে দেশের প্রখ্যাত শিল্পী মমতাজ গান পরিবেশন করবেন। তো এভাবেই একে একে চলছে মোটামুটি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আর আগামীকাল সকালেই কিন্তু কাউন্সিলের যে সর্বশেষ অধিবেশন, কাউন্সিলরদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন হবে। তার মধ্য দিয়েই মূলত এই 20তম সম্মেলন এর কার্যক্রম শেষ হবে। তো মোটামুটি জাফর, এই ছিল 20তম সম্মেলনের আওয়ামী লীগের সম্মেলনের প্রথম দিনের কর্মসূচির এখানকার সর্বশেষ পরিস্থিতি। জাফর। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। রাজনৈতিক দল হিসেবে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের যেমন রয়েছে বর্ণাঢ্য অতীত, তেমনি চলমান রাজনৈতিক ধারাবাহিকতাও আছে। তাই রাষ্ট্র ক্ষমতায় থাকা বা না থাকা যে কোনো অবস্থাতেই এই দলটির সম্মেলন গুরুত্বপূর্ণ হয়েছে দেশের মানুষের কাছে। অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে আওয়ামী লীগের 20তম সম্মেলনের ব্যাপকতা ও জাঁকজমক। সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যে কোনো সময়ের চেয়ে বর্তমানে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। ইজাজ শৌমিকের রিপোর্ট। উচ্চারণ অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখা আর জঙ্গিবাদের বিরুদ্ধে। আলোর অভিযাত্রা নামের এই সাংস্কৃতিক অংশে উঠে আসে স্বাধীনতা সংগ্রাম, ঐতিহ্য, দেশোদ্যোগের চেতনা আর অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যের প্রতিরোধ।
শুধু মনোমুগ্ধকর অনুষ্ঠান নয়, পুরো সরহার্দি উদ্যানকে সাজানো হয়েছে নান্দনিক সাজে। দলীয় প্রতীক নৌকার অবয়বে মঞ্চে সভাপতি শেখ হাসিনার সঙ্গে সর্বশেষ কার্যকরী কমিটি। সম্মেলন ততক্ষণে রূপ নিয়েছে উৎসবে। যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য সারা দেশ থেকে এসেছেন ৬,৫৭০ জন কাউন্সিলর আর হাজার হাজার নেতাকর্মী। তাদেরকে নিজের বক্তৃতার মাধ্যমে উদ্বুদ্ধ করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগ শুধু গতানুগত কোন রাজনৈতিক দল নয়। এত ত্যাগ, এত আকাঙ্ক্ষা, এত বিপর্যয়ের মধ্যেও আওয়ামী লীগ এখনো বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ রাজনৈতিক দল। আজকে আমাদের দল যে কোনো সময় থেকে শক্তিশালী আওয়ামী লীগ। এসেছেন দেশের নানা রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি আওয়ামী লীগের সম্মেলন দেখতে এসেছেন ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 10টি দেশের প্রতিনিধিরাও। আমি চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে পেরে আমি অনেক খুশি। আমরা বিশ্বাস করি গণতন্ত্র ছড়িয়ে পড়া উচিত। এর মাধ্যমে পরিবর্তন আসবে। গণতন্ত্রই আমাদের অভিন্ন লক্ষ্য। আওয়ামী লীগের নেতৃত্বে দেশটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি লাভ করছে। বিশাল এই আয়োজনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী জুড়ে নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। যে কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে দলীয় কাউন্সিল করার বিধান রয়েছে। বাংলাদেশের অস্থির রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের এই কাউন্সিল থেকে যে নেতৃত্ব বেরিয়ে আসবে সেটি দেশকে কতটুকু স্থিতিশীল রাজনীতি উপহার দেবে সেটি এখন দেখার বিষয়। ইজাত শৌমিক, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের ৬,৫০০ কাউন্সিলর আর কয়েক হাজার ডেলিগেটের পদচারণায় এখন মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। কাউন্সিলকে ঘিরে প্রত্যাশার অন্ত নেই তৃণমূল নেতাকর্মীদের। নবীন প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠনের পক্ষে মত অনেকের। পাশাপাশি দেশকে এগিয়ে নিতে দুর্নীতিবাজদের পরিহার করার আহ্বান জানান তৃণমূল নেতারা। শুক্রবার সকাল থেকেই সম্মেলন স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দীর্ঘ লাইনে অপেক্ষা, কয়েক ধাপে নিরাপত্তার চৌকি পেরিয়ে মাঠে প্রবেশ করতেই যেন চোখে মুখে আনন্দের ছাপ। সম্মেলন যেন পরিণত হয় উৎসবে। কাউন্সিলে আলোচনার কেন্দ্রবিন্দু নতুন কমিটি। তাই এবারও দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার উপরই আস্থা রাখছেন তারা। বর্তমানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তাই আমরা যোগ্য নেতাকে বেছে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। জননেত্রী শেখ হাসিনা সুন্দর একটি কমিটি আমাদেরকে উপহার দিবেন, যেই কমিটির নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী নারী নেতৃত্বের যোগ্য আসনে বসাবেন, নারী ক্ষমতায়নকে উনি বিশ্বাস করেন। নেতাকর্মীদের আলোচনা থেকে বাদ যায়নি 2019 সালের সংসদ নির্বাচন। যে কমিটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠন হবে, সেই কমিটি আগামী নির্বাচনের জন্য একটা বিশাল ভূমিকা রাখবে। কারণ বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে যদি ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নততার বাংলাদেশে রূপান্তরিত করতে হয়, এই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেই আমাদের বাকি দিনগুলো কাটাতে হবে। আওয়ামী লীগের ইতিহাস ত্যাগের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস রক্তের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস বিজয়ের ইতিহাস। আর সেই ইতিহাসকে ধারণ করে 2041 সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে নতুন এক ইতিহাস রচনার অপেক্ষায় দলটি। আর সেই লক্ষ্যে এই সম্মেলন থেকে দীক্ষা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করার অঙ্গীকার করলেন তৃণমূলের নেতাকর্মীরা। বাংলাদেশে যা কিছু অর্জন হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে, সারা বাংলাদেশে উন্নতির অগ্রযাত্রা আরো বেগবান করার জন্য আমরা সকল কর্মীবৃন্দ আপ্রাণ চেষ্টা করে যাব। জননেত্রী শেখ হাসিনা 2041 সালে যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার রক্ষা করার জন্য সমস্ত নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে। নেতাকর্মীদের এমন সব জল্পনা কল্পনার মধ্যেই চলছে সম্মেলন। এখন দেখার অপেক্ষা কারা আসেন নতুন নেতৃত্বে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে নতুন কাঠামোতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ফল প্রকাশ 12 নভেম্বর। সারা দেশে সড়ক দুর্ঘটনায় এখনো প্রতি বছর মারা যান প্রায় 20,000 মানুষ। চালকদের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ায় ত্রুটি থাকায় দেশে সড়ক দুর্ঘটনার মাত্রা ও মৃত্যুর সংখ্যা কমছে না বলে মত বিশেষজ্ঞদের। তাই এই প্রক্রিয়াকে স্বচ্ছ বিজ্ঞানসম্মত করার কথা বলছেন তারা। বিআরটিএ বলছে, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ড্রাইভিং টেস্ট বোর্ড। জাতীয় নিরাপদ সড়ক দিবসে শাফিন জাহিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান।
রোড সাইন, রাস্তার প্রতীক বা ভাষা, যে ভাষার মাধ্যমে একজন চালককে নির্দেশনা দেয়া হয় পথের পরবর্তী পদক্ষেপ বা পরিস্থিতি সম্পর্কে। এসব প্রতীক মূলত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শেখানো হয়ে থাকে, কিন্তু দেশের অধিকাংশ চালকই অজ্ঞ রাস্তায় থাকা এসব প্রতীকের বিষয়ে। বিশেষজ্ঞরা বলছেন এটাও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। 20টা ছবি আপনি চলার পথে রাস্তায় পাবেন দেখতে। এটা তো মনে করেন আপনার টার্নিং বা এই যে আপনার রাস্তার ক্রসিং এরই মানে একা বাঁকা। 6 বছর ধরে গাড়ি চালাচ্ছেন আপনি, এগুলো না জেনে কিভাবে চালাচ্ছেন? আমরা এই যে মনে করেন আমরা রাস্তার দাগ আছে, দাগ দিকে চালাইতেছি। আপনি একটু বলতে পারবেন যে এই সাইনটা কি? এটা জেব্রা ক্রসিং। TIY মানে জেব্রা ক্রসিং। একটাও পারলেন না ঠিক মতো, কেন? ড্রাইভার সাবুনি রাস্তায় তো দেখেন এইসব সাইনগুলো, এগুলোর মানে কি জানেন? এগুলা ওই কিলোমিটারেরই সাইনগুলো তো আপনার জানার কথা। না, আমরা এগুলো ট্রেনিং দিই, হেলপারি করছি, কন্ডাক্টারি করছি, ড্রাইভার করছি। আইয়ে পর্যন্ত আমাদেরকে এগুলা কেউ জিগা নাই, আপনিও জিগাইছেন, আপনি একটাও পারেন নাই। এটা তো আমার বুঝাই দিতে হইব, না বুঝাই দিলে এটা তো আমরা করছি না, তো বুঝি না। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী সংস্থা BRT এর দক্ষতা নিয়ে। তবে সংস্থাটির সচিব বলছেন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রধান ভূমিকা ড্রাইভিং টেস্ট বোর্ডের। ড্রাইভিং টেস্ট বোর্ড ফেস ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে তাহলে আমরা মনে করি এটা দায়িত্ব বোর্ডের। সে কোত্থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে গত 5 বছরে দেশে ধারাবাহিকভাবে সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমে আসছে, তবে তা এখনো আশানুরূপ নয়। যদি চালক কোনো সাইন না জানে অথচ সে 16 বছর 20 বছর গাড়ি চালাচ্ছে, তার মানে তার লাইসেন্স পাওয়ার যে প্রক্রিয়াতে গলতটা রয়ে গিয়েছিল, অথচ এই লাইসেন্স পাওয়ার সিস্টেমে কিন্তু তার এই সাইন মার্কিং এর বিষয়বস্তু সে জানে কিনা সেটা এনশিওর হয়ে আসার কথা। বুয়েটের তথ্য মতে চলতি বছরের শেষ 6 মাসে প্রায় 2000 সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1000-এরও বেশি মানুষের। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে অপহরণের পর 5000 টাকার বিনিময়ে এক শিশুকে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেছে এক মাদকসেবী। অপহরণের 16 দিন পর উদ্ধার করা হলো শিশুটির লাশ। আটক করা হয়েছে 2 জনকে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা। স্বজনরা জানান গত 7 অক্টোবর সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল এলাকার আনোয়ার হোসেনের 4 বছরের শিশুকন্যা জান্নাতুল খাতুন চাঁদনী নিখোঁজ হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর অপহরণের অভিযোগে মঞ্জু নামে এক মাদকসেবীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে মাত্র 5000 টাকায় শিশুটিকে স্থানীয় নাজমুল নামে একজনের কাছে বিক্রি করে দিয়েছে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত নাজমুলকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী শনিবার সকালে জামতৈল এলাকার একটি পরিত্যক্ত কূপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেছে যে বাচ্চাটা হত্যা করা, জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত কূপ আছে সেখানে সে ফেলে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা সেই কূপটা দেখে সেখান থেকে বাচ্চাটা আমরা উদ্ধার করি। যদি তো একজন তাকেও আমরা ধরে কোর্টে চালান দিয়েছি। সন্তানের লাশ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন বাবা মা। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার ঘরে বিভেদ নাই, নারাই নাই, কিসের জন্য আমার নিবরে আমার সোনা কি আমি নিয়োগ না করছে রে। শিশু হত্যার আসামিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন এলাকাবাসী। পুলিশের দাবি মাদকের অর্থ জোগাতে শিশুটিকে অপহরণ করা হলেও নাজমুল পাচারের জন্য কিনেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে মঞ্জু। সময় সংবাদ, সিরাজগঞ্জ। সন্ধ্যার সময় আরো থাকছে। দেশে বাড়ছে অসময়ে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। বছরে মারা যায় 250 মানুষ। অস্বাভাবিক ঘটনা বলছেন বিশ্লেষকরা। মোকাবেলায় সতর্কীকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুয়েটে দিনব্যাপী আলাদা আলাদা বিভাগে পরীক্ষা হয়। 12 নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বুয়েটে চলতি বছর 1030টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন 9157 জন। এর মধ্যে প্রকৌশল বিভাগে 7796 ও স্থাপত্য বিভাগে অংশ নিয়েছেন 1361 জন শিক্ষার্থী। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান প্রশ্ন অন্যবারের মতো নয়, বরং নতুন কাঠামোতে হয়েছে। এদিকে আওয়ামী লীগের কাউন্সিলকে মাথায় রেখে অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে আগেভাগেই পরীক্ষা কেন্দ্রে চলে আসেন। কাউন্সিলের জন্য বুয়েট কর্তৃপক্ষের পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত ছিল বলেও জানান অভিভাবকরা। তবে বুয়েট কর্তৃপক্ষ জানায় অন্য প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে তারিখ পরিবর্তন করা সম্ভব হয়নি।
দেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে 250-র মতো মানুষ মারা যাচ্ছে। চলতি মাসেই বজ্রপাতে মৃত্যু হয়েছে 2 জনের, যা অস্বাভাবিক ঘটনা বলে মনে করছেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তার মতে জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে দেশের 8টি স্থানে বজ্রপাত সতর্কীকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বজ্রপাতে 2 অক্টোবর সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে 2 জন মারা যায়। অক্টোবর মাসে বজ্রপাতের ঘটনা আবহাওয়াবিদদের কাছে নতুন ঘটনা। মার্চ থেকে মে মাস পর্যন্ত ঝড়, বৃষ্টি, বজ্রপাতের মৌসুম হিসেবে গণ্য হয়ে থাকে। বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের কারণে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়ে গেছে। এ কারণে বাংলাদেশে বজ্রপাতে হতাহতের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে মনে করছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। বজ্রপাত হওয়ার জন্য যে পরিবেশ দরকার, যে চার্জগুলিকে সেপারেট হয়ে যাওয়া, সেই ঘটনাটা অনেক বেশি ঘটছে। ওয়েদারের পরিবর্তনের সাথে এই বজ্রপাতের একটা খুব ঘনিষ্ঠ যোগসূত্র আছে বলে আমার ধারণা। চলতি বছরের মে মাসে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণার পরপরই ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে নেওয়া হয়েছে জনসচেতনতামূলক নানা উদ্যোগ। বজ্রপাতের সময় কখন কি করতে হবে, কিভাবে সেফ থাকতে হবে নিজেকে, সেই বিষয়ে বিস্তারিত আমাদের উপদেশ আছে সেখানে। এদিকে বজ্রপাতে মৃতের সংখ্যা কমাতে প্রথমবারের মতো দেশে বজ্রপাত সতর্কীকরণ কেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ডিটেক্ট করার জন্য যন্ত্র বসানো হচ্ছে, পাশাপাশি বাংলাদেশের আরো 7টা স্টেশন, টোটাল 8টা স্টেশন নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। বজ্রপাত কোন দিকে হবে এবং সেটার অনুযায়ী আমরা বজ্রপাতের পূর্বাভাস দিতে পারবো। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন পরিসংখ্যান মতে দেশে গত 5 বছরে বজ্রপাতে মারা গেছে 1249 জন। শুধু এবছরের মে মাসের 12 ও 13 তারিখে 26 জেলায় মারা গেছে 81 জন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। শুধু বীমা কোম্পানির গড়িমসিতে চালু হতে পারছে না আগুন লেগে বন্ধ হয়ে যাওয়া খুলনা অঞ্চলের একটি বেসরকারি পাটকল। প্রতিষ্ঠানটি বলছে বীমা করানোর ক্ষেত্রে যতটা উৎসাহী দাবি মেটানোর ব্যাপারে ঠিক ততটাই উদাসীন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। যদিও বীমা খাত নিয়ে অসন্তোষ জানিয়ে দ্রুতই সমস্যাটি নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়। জুবাইর ফয়সালের রিপোর্ট। আমার এলাকার একটা দোকানে আগুন লাগে বসে, তার ইন্স্যুরেন্স করা, সেই ইন্স্যুরেন্স টাকা তুলতে আমি হুইপ থাকা অবস্থায় সেই কোম্পানির সাথে 4 বার সিটিং করার পরেও কিন্তু তার টাকা কিন্তু অর্ধেক উঠছে আর অর্ধেক দেয় নাই। প্রতিমন্ত্রীর এমন বক্তব্য থেকে স্পষ্ট খোদ সরকারও অপারগ বীমা খাতের জট খুলতে। একইভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে খুলনার দিঘলিয়ার জুট টেক্সটাইল মিলের 1 নম্বর ইউনিট, যেখানে দৈনিক 30 টনের মতো পাট ও পাটজাত পণ্য উৎপাদিত হতো। চালুর মাত্র 5 দিনের মাথায় দুর্ঘটনায় একেবারেই নষ্ট হয়ে যায় প্রতিষ্ঠানটির বিপুল সংখ্যক মেশিনারিজ আর গুদামজাত পাট। এর মধ্যেই ফায়ার সার্ভিস আর পুলিশ ক্লিয়ারেন্স পেলেও 3 কোটি টাকা মূল্যের রফতানিযোগ্য পাট আর যন্ত্রাংশের বীমা দাবি বুঝে পায়নি প্রতিষ্ঠানটি। যখন ওরা ইন্স্যুরেন্স করতে আসে তখন আমরা যেভাবে তারা আমাদের দিকে আগায় আসে, যখন একটা দুর্ঘটনা ঘটে তখন আমাদেরকে উল্টা বিভিন্ন রকমের ভিকটিম মতো আমরা দাঁড়ে ঘুরতে হয়। তারা এমন সব শর্ত দেয়, এত বড় একটা লিঙ্গার প্রসেস যে ততদিন যদি আমি বসে থাকি ভালো একটা সাফারিং এবং আমি 100% শ্রমিককে ডিপ্লয় দিতে পারবো না। এমন অভিযোগ প্রতিদিনই আসছে বীমা নিয়ন্ত্রণ অধিদপ্তরে, কিন্তু নিষ্পত্তি হচ্ছে সামান্যই, এমন মত আর্থিক খাত বিশেষজ্ঞদের। তবে বীমা খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নে শর্ত কমানোর সঙ্গে প্রতি বছর শিল্প বীমা নবায়ন পদ্ধতি বাতিলেরও পরামর্শ তাদের। যখনই দেখা যায় কোনো দুর্ঘটনা ঘটে তখনই বলা হয় যে আপনি এটা তো ফায়ার হয়েছে ঠিকই, কিন্তু এটা আসল ফায়ার না। এত অসংখ্য আইটেম কমপ্লেন্স করা এটা গ্রাহকের পক্ষে সম্ভব হয় না, ব্যাংকের পক্ষে ওটা ইনসিস্ট করা যায় না। বছর যে বীমা করার যে সিস্টেম, এটাই হলো বাংলাদেশের বীমা শিল্পের সবচেয়ে একটা দুর্বল দিক। আইআরডি এর তথ্য মতে দেশের বীমা কোম্পানিগুলোতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে শুধুমাত্র পাট শিল্প সংশ্লিষ্ট প্রায় 1,500 ক্ষতিপূরণ দাবি, যার মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন 5 শতাধিক গ্রাহক। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, খুলনা। দেশের বাইরের খবর।
ইতালির রাজধানী রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে ঐতিহাসিক কলোসিয়াম চত্বরের সামনে জুমার নামাজ আদায় করেছেন কয়েকশো মুসল্লি। সম্প্রতি ইউরোপ জুড়ে বিভিন্ন সন্ত্রাসী হামলার পর চরমপন্থার অভিযোগ এনে রোম সহ ইতালির বিভিন্ন শহরে বেশ কয়েকটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে অভিনব কায়দায় এ প্রতিবাদের আয়োজন করে বাংলাদেশ ভিত্তিক মুসলিম অভিবাসীদের সংগঠন ধূমকেতু অ্যাসোসিয়েশন। তারা ইতালি সরকারের কাছে ধর্মীয় অধিকার রক্ষার পাশাপাশি বন্ধ করে দেওয়া মসজিদগুলো খুলে দেওয়ার দাবি জানায়। সমস্ত মানব জাহানের কল্যাণের জন্য আমি ঘোষণা করছি, তারা আমাদের মসজিদে তালা লাগিয়ে দিয়েছে। আমাদের মসজিদগুলো খুলে দিতে হবে, অন্যথায় আমাদের নামাজ আদায়ের জন্য অন্য জায়গার ব্যবস্থা করে দিতে হবে। যদি তা না করা হয় তবে আমরা এখানেই নামাজ আদায় করব। রোমে অনেক মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কিভাবে নামাজ আদায় করব? মসজিদ বন্ধের প্রতিবাদে আমরা এখানে নামাজ আদায় করতে এসেছি, যাতে আমাদের মসজিদগুলো শিগগিরই খুলে দেওয়া হয়। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 273 রানের লিড নিয়েছে সফরকারী ইংল্যান্ড। দিনের শুরুতে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় 248 রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাকিবের দুর্দান্ত বোলিংয়ে 8 উইকেটে 228 রানে দিন শেষ করেছে সফরকারীরা। এদিন প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে 150 উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। তৃতীয় দিনের সকালের গল্পটা ছিল একটু অন্যরকম। লিড নেওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও সে আশা পূরণ হয়নি টাইগারদের, কারণ তৃতীয় দিনের শুরুতে সাজঘরে ফেরেন সাকিব। বাকিরা টেকেননি বেশিক্ষণ, পারেননি সাব্বিরও। তাই আগের দিনে 221 রানের সাথে এদিন আরো 27 রান যোগ করে 248 রানে অল আউট হয় বাংলাদেশ। 45 রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর আভাস দিল মিরাজের ভেলকিতে কাটা পড়েন ইংলিশ অধিনায়ক কুক। এরপর সাকিব ও তাইজুলের স্পিন ভেঙে পড়ে ইংলিশদের মিডল অর্ডার। অতিথিদের দলীয় 62 রানে নেই ডাকেট, রুট, ব্যালেন্স ও মঈন আলীর উইকেট। খুব অল্প রানে প্রতিপক্ষকে আটকানোর স্বপ্ন দেখে গ্যালারির দর্শকরা, কিন্তু ষষ্ঠ উইকেটে স্টোকস ও বেয়ারস্টোর 127 রানের জুটি লড়াইয়ে ফেরায় ইংলিশদের। তবে 47 রান করা বেয়ারস্টোকে ফিরিয়ে জুটি ভাঙেন অভিষিক্ত রাব্বি। তারপরেই টেস্টে 150 উইকেট শিকারীর সাকিবের স্পিনে পরাস্ত হন 85 রান করা বেন স্টোকস। দিনের শেষ ভাগে আদিল রশিদের উইকেট নিয়ে ক্যারিয়ারের 15তম বারের মতো 5 উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ওকস 11 ও স্টুয়ার্ট ব্রড 10 রানে অপরাজিত আছেন। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম উইকেট। আর বাংলাদেশ দলের হাতে আছে এখনো 2টি দিন। এই 2 দিন ব্যাট করে টাইগাররা জিতে চট্টগ্রামের মাটিতে নতুন ইতিহাস রচনা করবে, নাকি ইংল্যান্ডের বিপক্ষে জয় অধরাই থেকে যাবে, তাই এখন দেখার বিষয়। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সন্ধ্যার সময় রিপোর্ট যায় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের উদ্বোধন শত প্রতিকূলতায় দেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ, বললেন সভাপতি শেখ হাসিনা। যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী। সম্মেলনে দলের নেতারা নতুন নেতৃত্ব বেরিয়ে আসার প্রত্যাশা। সিরাজগঞ্জে অপহরণের পর 5,000 টাকায় এক শিশুকে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার মাদক সেবীর, 16 দিন পর লাশ উদ্ধার, গ্রেফতার 5। ইতালির রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে বাঙালি মুসলিমদের প্রতীকী বিক্ষোভ। ঐতিহাসিক কলোসিয়াম চত্বরে শত শত মানুষের জুমার নামাজ আদায়। এবং চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে বিপর্যস্ত ইংল্যান্ডে প্রথম বাংলাদেশি হিসেবে 150 উইকেট শিকার সাকিবের, 273 রানের লিড ইংলিশদের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।